তার 2500 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা এবং নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000-এর মতো। সেই যুদ্ধে 600 সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরুষ সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও। যে কৌশলে মিয়ানমারের 600 জন সেনা করেছিল বাংলাদেশ বিডিআর। ও মাই গড, 100 জন আর 200 জন নয়, একেবারে 600 জন। ভিউয়ার্সগণ, আজকে আমি 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্সগণ, আজকে যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি সেই নিউজটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ঘটে যাওয়া নাফ যুদ্ধ সম্পর্কিত একটা নিউজ। এবং সেই নিউজটার থাম্বনেলে স্পষ্টভাবে দেওয়া আছে যে সেই যুদ্ধে বাংলাদেশের একজন সৈন্য নিহত হয়নি, উল্টো মিয়ানমারের 600 জন সৈন্য নিহত হয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে সম্ভব এটা? বাংলাদেশের একজনেরও কিছু হলো না, উল্টো মিয়ানমারের 600 জন নিহত হয়ে গেল। কিভাবে বাংলাদেশের বিডিআর বাহিনী এটা করলো এবং কি কারণে এই যুদ্ধটা বাজলো? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্ট। প্রায় আমরা এই ধরনের খবর শুনতে পাই যে মিয়ানমার বাংলাদেশের কক্সবাজার কিংবা বান্দরবন সীমান্তে সেনা প্রস্তুত করে রেখেছে। আবার কখনো কখনো সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবি করে বসে মিয়ানমার সরকার। 2008 সালে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে মিয়ানমার তেল গ্যাস অনুসন্ধান চালানোর চেষ্টা করে। এই সময় বাংলাদেশের সেন্ট মার্টিনের দক্ষিণে খনিজ অনুসন্ধান কাজ অব্যাহত রাখার জন্য মিয়ানমার নৌবাহিনীর জাহাজ পাঠালে 2 দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জবাবে বাংলাদেশও দ্রুত 4টি যুদ্ধজাহাজ পাঠায় এবং সীমান্তে সেনা সমাবেশ করে। এক পর্যায়ে নৌবাহিনীর রণতরী পিএনএস ওমর ফারুক ধাওয়া করে খনিজ অনুসন্ধানের একটি দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়। এই নিয়ে 2008 সালের মাঝামাঝি সময় থেকেই যুদ্ধাবস্থা শুরুর মতো উত্তেজনা শুরু হয়ে যায়। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বৈরিতা আরও স্পষ্ট হয়ে ওঠে 2012 সালে শুরু হওয়া রোহিঙ্গা গণহত্যা থেকে। এরপর থেকে চলেই যাচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয়ে যখনই আলোচনা আসবে তখনই অবধারিতভাবে চলে আসবে নাফ যুদ্ধের কথা। 2000 সালের 8ই জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর তার 2500 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা এবং নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000-এর মতো। সেই যুদ্ধে 600 সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরুষ সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো নাফ যুদ্ধের সত্য ইতিহাস। 2000 সালের 8ই জানুয়ারি নাফ যুদ্ধ সংঘটিত হয়েছিল। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা এবং নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যার সংখ্যা ছিল বাংলাদেশের সৈন্য সংখ্যার প্রায় 10 গুণ, অর্থাৎ 25,000। আগেই বলে রাখা ভালো, এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি। সেনাবাহিনী আসার আগে বিডিআরের উচ্চ প্রতাপের মুখে বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়েছিল সেই সময় মিয়ানমার বাহিনী। আজ থেকে প্রায় 21 বছর আগে নাফ নদীর বেশ লম্বা একটা পটভূমি ছিল। 1966 সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান এবং বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাতের মাঝ অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়। এই নির্ধারণে মিয়ানমারের নাফ নদীতে 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী মিয়ানমার সরকার এই প্রশাখায় এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যাতে নদীর গতিপথ বা মোহনায় কোনো বাধার সৃষ্টি করে, কারণ সবকিছুর ঊর্ধ্বে নাফ নদীর খাতের মধ্যস্থানকে আন্তর্জাতিকভাবে 2 দেশের সীমানা বলে নির্ধারণ করা হয়েছিল। মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে 12টির মধ্যে 11টিতেই বাঁধ নির্মাণ করে, যার ফলে নাফ নদীর মোহনা পরিবর্তিত হয়ে বাংলাদেশের দিকে সরে আসে। এতে করে বাংলাদেশ প্রায় 2,500 একর ভূখণ্ড হারিয়ে ফেলে। 2000 সালের শেষ শাখাতেও মিয়ানমার বাদ দিতে চাইলে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয়। কয়েক দফা 2 দেশের মধ্যে অকথ্য ভাষায় চিঠি চালাচালিও হয়। মিয়ানমার পরিকল্পিত এই বাঁধ যদি নির্মাণ হয়ে যায় তাহলে নাফ নদীর যে অংশে বাংলাদেশ আছে সেই অংশে ভাঙনের সৃষ্টি হতো, আর সেই ভাঙন বিলীন করে দিত
টেকনাফ শহরের অস্তিত্ব। 1999 সালে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়, কিন্তু যখন আলোচনার সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন জোর প্রয়োগের মাধ্যমে এই বাঁধ নির্মাণ পরিকল্পনা ভেস্তে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে গোপন সূত্রে এই হামলার খবর পেয়ে যায় বিডিআর বাহিনীও। তারাও নিতে থাকে যুদ্ধের নানান সব প্রস্তুতি। তৎকালীন সময়ে বিডিআরের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম. ফজলুর রহমান, একজন বীর মুক্তিযোদ্ধা। কাজেই সাহস ছিল বুক ভর্তি। মিয়ানমারের পক্ষ থেকে যখন অপমানজনক ভাষায় চিঠি এসেছিল বিডিআরের কাছে, তিনিও তখন সৌজন্যতার ধার না ধরে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন অসভ্যদের সাথে খেলতে হলে তাদের মতোই হতে হয়। ভিউয়ার্স, এখানে একটা বিষয় না বলে পারছি না। এই যে যুদ্ধটা সংঘটিত হয়েছে, এর পেছনে কিন্তু বাংলাদেশের কোনো হাত নেই। মানে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ তৈরি করেনি। এর জন্য পুরোপুরি দায় আমি দেখতে পাচ্ছি মিয়ানমারের। হ্যাঁ, যাই হোক ভিউয়ার্স, এখানে পিডিআর এর যে প্রধান মহাপরিচালক ছিলেন, ওনার যেই কথাটা ছিল আর কি, অসভ্যদের সাথে খেলতে হলে অসভ্যদের মতোই হয়ে খেলতে হবে, ঠিক আছে? না হলে পারা যাবে না। আসলে এই কথাটা একদম রাইট, যে যেমন তার সাথে ঠিক সেরকম ভাবে ব্যবহার করতে হবে, তাহলে পেরে ওঠা সম্ভব না। হ্যাঁ, তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। মিয়ানমার থেকে সামরিক সেনায় পিছিয়ে থাকলেও ফজলুর রহমান জানতেন সঠিক বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করলে ওদের সাথে লড়াই করা খুব একটা কঠিন হবে না। নিজের সিদ্ধান্তে অটল থেকে এক রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রায় 25 লাখ গোলা বারুদ তিনি কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে রাখার নির্দেশ দেন এবং বাকি অর্ধেক সীমান্তে পাঠানোর আদেশ দেন। উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সীমান্তে মোতায়েন করেন। মিয়ানমারের সাথে সেই অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের জানুয়ারি মাসের 8 তারিখ দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া ওই নাভযুদ্ধে সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শকের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন জেনারেল ফজলুর রহমান। যুদ্ধ শুরু করার জন্য তিনি একটি কোড ওয়ার্ড নির্বাচন করেন। সেখান থেকে তিনি ওই কোড ওয়ার্ডের মাধ্যমে যুদ্ধ শুরু করার জন্য সীমান্তে মোতায়েনরত সৈন্যদেরকে আদেশ দেন। কোড ওয়ার্ডটি ছিল অতি সরল একটি ওয়ার্ড, আর সেটি ছিল বিসমিল্লাহ। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়ন সংলগ্ন ইউনিয়নে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলিছোড়া শুরু করে বিডিআর। এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি সকল চ্যানেল খুবই গুরুত্বের সাথে এই নিউজটি প্রকাশ করে। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয়ের সিদ্ধান্ত স্পষ্ট হতে থাকল। বাংলাদেশকে একটা বড়সড় ধাক্কা দিতে রেঙ্গুনে বসে মিয়ানমারের সেনারা তারা যে ছক ছিল তা সীমান্তে এসে পরিষ্কার হয়ে গিয়েছিল। মিয়ানমারে থাকা বাংলাদেশি গোয়েন্দারা সৈন্যদেরকে নানান রকম ক্ষয়ক্ষতির খবর নিয়ে আসে। বাঁধ নির্মাণের শ্রমিক সহ মিয়ানমারের প্রায় 600 সৈন্য নিহত হয় এই আক্রমণে। মিয়ানমারের এই ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব প্রক্রিয়া। তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ এক মাইন্ড গেম খেলেছিলেন। তিনি ইচ্ছে করেই দুপুরকে আক্রমণের সময় হিসেবে নির্ধারণ করেন। সাধারণত আক্রমণের জন্য সকাল অথবা রাতকে নির্ধারণ করা হয়। দুপুরবেলা আক্রমণ কিছুটা নজিরবিহীন, কারণ দুপুরটা এমন একটা সময় যখন শারীরিকভাবে মানুষের শরীরে একটু শৈথিল্যতা চলে আসে, আলস্য এসে উপস্থিত হয়, আর শীতের দুপুরে এই আলস্য যেন একটু বেশি জেগে বসে। এই পরিকল্পনা সফল হয়েছিল। নিয়মিত রুটিনের বাইরে এই আক্রমণে হতভম্ব হয়ে গিয়েছিল মিয়ানমারের সৈন্যরা। অথচ মিয়ানমারের মোট সৈন্য সংখ্যা ছিল প্রায় 25,000, আর বাংলাদেশের সৈন্য সংখ্যা ছিল মাত্র 2,500। অর্থাৎ জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল প্রায় 10 গুণ বেশি সৈন্যবাহিনীর সাথে। ও মাই গড, জাস্ট টেকনিকটা দেখেছেন? ও মাই গড, কি বলবো। এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে সময়টাতে আসলেই মানুষের শরীর একটু দুর্বল হয়ে পড়ে, দুপুরের সময়টাতে। আসলে ওনার বিষয় কি বল, এগুলোই হচ্ছে আসল যুদ্ধের টেকনিক, ঠিক আছে? এই টেকনিক যার কাছে থাকবে সেই জয়ী হয়ে যেতে পারবে। দেখুন, বাংলাদেশের কাছে মাত্র 2,500 সৈন্য ছিল, আর মিয়ানমারের কাছে ছিল 25,000। সেই জায়গায় বাংলাদেশ ছোট একটা টেকনিক কাজে লাগিয়ে পুরো গেমটাকে চেঞ্জ করে দিবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনী তখনও অংশগ্রহণ করেনি সেই যুদ্ধে। বিডিআর বাহিনী একাই লড়েছে। ঘণ্টাখানিক যুদ্ধ চলার পরেই রেঙ্গুনে থাকা কর্তা বাহিনী টনক নড়ে। জেনারেল থাংসোয়ে তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি চ্যানেল রিপোর্টারদের
এবং কূটনৈতিকদেরকে ডেকে ঘোষণা করে যে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবার কোনো পরিকল্পনা আমাদের নেই। ভুল বোঝাবুঝি থেকে তৈরি হওয়া সংঘাতের কারণে বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনায় বসার প্রস্তাব দেয়। যুদ্ধের একতরফা প্রত্যাহারের কারণে 10 জানুয়ারি যুদ্ধ স্থগিত করা হয় এবং আলোচনার জন্য বাংলাদেশ থেকে এক উচ্চপদস্থ কর্মকর্তা মংডুতে উপস্থিত হয়। শোনা যায় পরাজয়ের আঘাতে মিয়ানমার কর্মকর্তারা তারা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তারা দ্বিপাক্ষিক বৈঠকে কোনো টাইপরাইটার সরবরাহেও অসমর্থ থাকে। ফলে হাতে লেখা অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয় যাতে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনোরূপ বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মিয়ানমার। এছাড়াও যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা ও রাজনৈতিক সমাধানে গুরুত্ব আরোপ করে মিয়ানমার। নাফ যুদ্ধে যে বিরল কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হল 0 মৃত্যু হার। 3 দিনের এই যুদ্ধে মিয়ানমার প্রায় 600 সৈন্যকে হারিয়েছে। সেখানে বাংলাদেশে ছিল 0 মৃত্যু হার। গুলিবিদ্ধ হয়েছে অনেকেই, কিন্তু কারো মৃত্যু হয়নি। বীরত্বের সূচক হিসেবে তৎকালীন সরকার যুদ্ধে অংশ নেওয়া সকল সেনাকে অপারেশন নাফ নামে একটি করে তাম্র পদক প্রদান করে। দেশে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর কোনো প্রকার সাহায্য ছাড়াই এই যুদ্ধে জয়লাভ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, প্রথমে বলে রাখি, এই যে নাফ যুদ্ধটা, এই যুদ্ধটা সংগঠিত হয়েছে মিয়ানমারের কারণে। কারণ মিয়ানমার যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে চুক্তি করেছিল, সেই চুক্তি লঙ্ঘন করেছে। আর এই যুদ্ধের জন্য পুরোপুরি দায়ী মিয়ানমার। এবং এই যুদ্ধের মধ্যে মিয়ানমারে যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটার জন্য মিয়ানমারই দায়ী। ঠিক আছে? এখানে বাংলাদেশ বিডিআর শুধুমাত্র প্রতিরক্ষা করেছে। ঠিক আছে? আর এখানে যেই কাজটা মিয়ানমারের বাহিনীরা করেছে এবং মিয়ানমার করেছে, সেটা আসলে ভালো কোনো কাজ ছিল না। ঠিক আছে? তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এবং মিয়ানমার এই চুক্তি ভঙ্গ করার কারণে বাংলাদেশের অনেক একর জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে এর ফলে। এবং লাস্ট যেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করছিল, সেটাও যদি দিত, তাহলে বাংলাদেশের টেকনাফ শহরটাও তলিয়ে যেত, যেরকম আমরা ভিডিওতে দেখতে পেলাম ভিউয়ার্স। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যেটা করেছে, বাংলাদেশকে রক্ষা করার জন্য করেছে। মিয়ানমার যেটা করেছে, মিয়ানমার এটা ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করতে চেয়েছে। এবং মিয়ানমার ভেবেছে আমাদের জনবল বেশি, আমরা হয়তো সবকিছু ইচ্ছা করলেই করতে পারবো। কিন্তু মিয়ানমার বুঝতে পারেনি বিষয়টা, যে জনবল বেশি দিয়ে সবকিছু হয় না। লাগে কৌশল, লাগে সাহস, লাগে শক্তি। হ্যাঁ, বাংলাদেশের কাছে সাহস ছিল, কৌশল ছিল এবং বাংলাদেশের প্রশিক্ষিত বাহিনী, শক্তিধর বাহিনী ছিল। সেই ক্ষেত্রে মিয়ানমার যেটা ভেবেছে সেটা হয়। আশা করি ভিউয়ার্স আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আরেকটা বিষয় না বলে পারছি না, সেটা হচ্ছে যে সেই আগে থেকে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী খুবই সাহসী, খুবই প্রশিক্ষিত এখনো পর্যন্ত। সত্যি বলতে বর্ডার গার্ড বাহিনী এরকম শক্তিশালী হওয়াই প্রয়োজন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিয়াকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।